নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বিমল মিত্রের লেখা রাত তখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা, সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আরেকটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়াতে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে আমি যাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি, কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশাও আছে। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। লেখেন, তুমি গত শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চেয়ে বসে আছি। তোমার শরীর খারাপ হলো কিনা ভেবে খুব চিন্তিত আছি। চিঠি লিখে উত্তর দেবে। এইসবই। আমি বাবার একমাত্র সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিন আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে চাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এঁদো, পানা পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ুমুদির দোকানে মোচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই। বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা তাদের নেই। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাটা, আমার সাবান মাখা দেখে তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগই পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলেই ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম আর বলতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনছি, খুব সাবধানে চলাফেরা করবে বাবা। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়ত, আবার তেমনই কারোর বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত, উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতে আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। ভাবলাম 8 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বাজে 3:30। আমার বন্ধু যে আমার পাশে বিছানায় শুতো,
সেও দেখলাম অগরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তে সেদিন কেন জানি না 8 ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন বাজবে রাত 12টা। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে, গেটের বাইরেই বাজার। রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাই না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বলে, অত দূরে সাওয়ারি নিয়ে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব। তবু কেউ যেতে রাজি হলো না। কোনো উপায় না দেখে হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস। বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনতে গিয়েছিলাম। মার জন্য নিয়ে গেছিলাম 1000 রকমের মলম। মায়ের পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছিল। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল। তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর। মাঝে মাঝে শেয়ালের ডাক কানে আসছে। 2-1টা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে না পেরে আবার চুপ করে গেল। তবুও আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছের ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবারও জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান। তারাও দোকানের ছাপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই ওই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বাজে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন। বাবা বলছেন, আর কেন বসে আছো? খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছেন। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এইসবই ভাবতে ভাবতে হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নদীর কাছে গিয়ে মিশেছে। রাস্তাটা গিয়ে নালার সামনে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকা এপার ওপার করতে, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই একপাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোকটাই ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে।
রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি অঞ্চলের ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমার দিকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। কে কে ওখানে? আমি জবাব দেব কিনা বুঝতে পারলাম না, শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো। মূর্তিটা মুখের সামনে এসে বলল, কে কে তুমি? আমি ভয় শিউরে উঠেছি তখন, শুধু জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞেস করল, ও তুমি বিমল, ধীরেস্তার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম ওকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যে 6টার ট্রেনটা ধরে এসেছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে আসা কি ভালো? আমাদের গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছে, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছে। তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? ওই জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠালেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানেই গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠে যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। তা রাত্রির বেলাতে হয়তো ঠাওর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করোনি। চলো আমি তোমাকে গা পর্যন্ত ছেড়ে দিই। আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। সে কি কথা, এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? যদি সেরকম করি ধীরেশটা যে আমার ওপর খুব রাগ করবে, বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কোনো উপায় না দেখে নসু কাকার সাথেই চলতে লাগলাম। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্য ধীরেশটা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবার মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনেই ধড়ফড় করে জেগে উঠছেন। মাও জেগে উঠলেন, তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি তো তা জানতুম না, রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছেন, তাদের বড় ছেলের মরমর অবস্থা, তাই তিনি শান্তি সস্তায়ন করতে সেখানে যাচ্ছেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছে। তুমি কি সব আবল তাবল বকছো? বারে, আমি ভুল দেখবো কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছে, আমরা যে নবদ্বীপ গিয়ে তার সৎকার করে এলো,